600 বছর, ৩৬ জন দাপুটের সুলতান, আর তারপর চোখের পলকে সব গায়েব। ভাবা যায় 600 শুধু একটা সংখ্যা না। সুলতান সুলেমান আর দ্বিতীয় মেহমেদের মতো শাসকরা এমন এক সাম্রাজ্য গড়েছিলেন যা এশিয়া, ইউরোপ আর আফ্রিকা এই ৩ মহাদেশে ত্রাস সৃষ্টি করেছিল। অথচ ১৯০৮ সালের পর সেই অজেয় অটোমান সাম্রাজ্যই তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে। কিন্তু কেন? পর্দার আড়ালে আসলে কি চলছিল? নিজেদেরই চরম কিছু ভুলের ফাঁদে পড়ে কিভাবে তারা ইতিহাস থেকে মুছে গেল? চলুন আজকের এই বিশ্লেষণে সেই চমকপ্রদ সত্যটাই খুলে বের করি। প্রথম পর্ব, বিশাল সাম্রাজ্যের পতন, ৬০০ বছরের ইতিহাস। অটোমানদের পুরো ইতিহাসটাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একদিকে সেই সোনালী যুগ যখন সুলতান সুলেমানের দাপটে তিনটা মহাদেশ কাঁপত, আর অন্যদিকে ১৯০০ সালের দিকের পতনের যুগটা। একবার ভাবুন, ১৯০৫ সালে শুরু হলো ভয়াবহ এক দুর্ভিক্ষ। দুর্নীতি আর জিনিসপত্রের দাম এমনভাবে বাড়ল যে সাধারণ মানুষ একেবারে দিশেহারা। ক্ষোভে ফুঁসছিল সবাই। এর ওপর বার্লিন চুক্তিতে তারা সার্বিয়া, রোমানিয়া, মন্টিনিগ্রো আর বুলগেরিয়ার মতো বিশাল সব ভূখণ্ড হারিয়ে বসল। একটা সাম্রাজ্য কতটা দ্রুত তার নিয়ন্ত্রণ হারাতে পারে, এটা তার একটা বড় প্রমাণ। দ্বিতীয় পর্ব, সংবিধান আর সুলতানের ভয়। গল্পটা বেশ চমকপ্রদ। ১৮৭৬ সালের কথা। ৬ জন শিক্ষিত তরুণ, যাদের ইয়াং অটোমান বলা হতো, তারা এমন একটা সাম্রাজ্যের স্বপ্ন দেখলেন যেখানে সবার সমান অধিকার থাকবে। তাদের প্রবল চেষ্টায় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ সাম্রাজ্যের প্রথম সংবিধানটা আনলেন। কিন্তু ওই যে স্বপ্নের অপমৃত্যু। মাত্র ২ বছর পর ১৮৭৭ সালে রাশিয়ার কাছে যুদ্ধে হেরে সুলতান এই সংবিধান সোজা বাতিল করে দিলেন। সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? সুলতানের চরম সন্দেহবাদী। তিনি সবসময় ভয়ে ভয়ে থাকতেন, এই বুঝি তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান হয়ে গেল। আর এই ভয় থেকেই তিনি নিজের পায়ে নিজে কুড়া মারলেন। মিলিটারিতে অস্ত্র সরবরাহ কমিয়ে তাদের একেবারে পঙ্গু করে দিলেন। ইউরোপের তৃতীয় বৃহত্তম নৌবাহিনী ছিল তাদের, অথচ অটোম্যান নেভিকে গোল্ডেন হর্নের বাইরে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা দেওয়া হলো। আর সামরিক স্কুল থেকে পাশ করা তরুণ অফিসারদের প্রমোশন আটকে দিলেন। মানে নিজের গদি বাঁচাতে গিয়ে পুরো রাষ্ট্রের প্রতিরক্ষাকেই তিনি ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছিলেন। তৃতীয় পর্বর, তরুণ তুর্কি ও বিদ্রোহ। একটু ভাবুন তো, যখন শিক্ষিত তরুণ সমাজ দেখল যে তাদের এত গর্বের সাম্রাজ্য দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে আর সুলতান নিজের ক্ষমতা বাঁচাতে সব ধ্বংস করছেন, তখন তারা কি চুপ করে থাকবে? একদমই না। তারা তরুণ তুর্কি বা ইয়াং টার্কস নামে একজোট হল। ১৯০৮ সালের দিকে আহমেদ নিয়াজির নেতৃত্বে মাত্র ১৬০ জন স্বেচ্ছাসেবক নিয়ে শুরু হলো সশস্ত্র বিপ্লব। আর বলা যায় এই বিপ্লবের আগুন একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। খুব দ্রুতই পুরো সাম্রাজ্য সুলতানের বিপক্ষে দাঁড়িয়ে যায়। এই ধারাবাহিক ঘটনাগুলো খেয়াল করুন। ১৯০৮ সালের ওই বিপ্লবের পর সাম্রাজ্য চরম অস্তিত্ব সংকটে পড়ে। আর এই দুর্বলতার সুযোগটা কারা নিল? ১৯১১ সালে ইটালি আক্রমণ করে বসল অটোমানরা। হারালো লিবিয়া আর ত্রিপোলি। এরপর ১৯১২ সালে শুরু হলো বলকান যুদ্ধ, যেখানে ম্যাসিডোনিয়া আর আলবেনিয়াও হাতছাড়া হয়ে যায়। ইউরোপে তাদের প্রায় সব ভূখণ্ডই চলে গেল। আর এই বিপর্যয়ের কফিনের শেষ পেরেকটা কে খুলল জানেন? ১৯১৪ সালের প্রথম বিশ্বযুদ্ধ। পরিস্থিতি কতটা খারাপ ছিল সেটা বুঝতে একটু পিছনের একটা অদ্ভুত চুক্তির দিকে তাকাতে হবে। মেসিডোনিয়াতে যখন বিশৃঙ্খলা দেখা দিল, অটোমানরা মার্সটেক প্রোগ্রাম নামের একটা চুক্তিতে সই করল। চুক্তিটা কি ছিল? মেসিডোনিয়ার পুলিশ আর নিরাপত্তার দায়িত্ব তারা তুলে দিল রাশিয়া এবং অস্ট্রো হাঙ্গেরির হাতে। মানে বুঝতে পারছেন, নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা দিচ্ছে বিদেশি শক্তি। এতে ওখানকার লোকাল তুর্কিরা চরম অপমানিত বোধ করল। অটোমান সুলতান নিজের জনগণের সাপোর্ট একেবারে চিরতরে হারিয়ে ফেললেন। এটা ছিল তাদের সার্বভৌমত্ব হারানোর একটা বিশাল বড় প্রমাণ। চতুর্থ পর্ব, প্রথম বিশ্বযুদ্ধ ও মারাত্মক সব ভুল। প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে অটোমানদের অর্থনৈতিক আর ভূ-রাজনৈতিক অবস্থা এতটাই শোচনীয় ছিল যে ১৯১৪ সালে তারা ফ্রান্সের কাছ থেকে $১০০ মিলিয়ন ঋণ নেয়। হ্যাঁ, বিশাল সাম্রাজ্য চালাতে টাকার দরকার ছিল ঠিকই, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা ছিল একেবারে সম্মানের প্রশ্ন। যে সাম্রাজ্য ৬০০ বছর ধরে দাপটের সাথে রাজত্ব করেছে, তারা আজ টিকে থাকার জন্য বিদেশিদের কাছে হাত পাচ্ছে। এটা সাধারণ নাগরিকদের অহংকারে চরম একটা আঘাত এনেছিল। তারা কতটা মরিয়া হয়ে উঠেছিল তার একটা অবিশ্বাস্য প্রমাণ দিচ্ছি। ভূমধ্যসাগরে নিজেদের হারানোর সম্মান ফিরে পেতে অটোমান সরকার ব্রিটেনের কাছ থেকে ২টো অত্যাধুনিক যুদ্ধজাহাজ কেনার চুক্তি করেছিল। কিন্তু সরকারের কোষাগারে তো টাকা নেই। অবস্থা এতটাই বেগতিক ছিল যে সাধারণ মানুষের কাছে চাঁদা তোলা শুরু হলো। এমনকি স্কুলের ছোট ছোট বাচ্চারাও তাদের পকেট মানি পর্যন্ত দিয়ে দিয়েছিল। জাস্ট ভাবুন, সাধারণ মানুষ নিজেদের সম্মান বাঁচাতে কতটা মরিয়া ছিল তখন। কিন্তু ইতিহাস তো আর আবেগে চলে না, তাই না?
যুদ্ধে নিরপেক্ষ থাকা নাকি জার্মানির সাথে গোপন চুক্তি করা, এই নিয়ে শুরু হলো মারাত্মক এক দোটানা। 1914 সালের 2 আগস্ট অটোমানরা জার্মানির সাথে একটা গোপন চুক্তি স্বাক্ষর করে বসল। তাদের দাবি ছিল যুদ্ধে জিতলে এজিয়ান দ্বীপপুঞ্জগুলো তাদের ফেরত দিতে হবে। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা বিশাল জুয়া খেলা, যা তাদেরকে সরাসরি প্রথম বিশ্বযুদ্ধের আগুনে টেনে নিয়ে যায়। নিরপেক্ষ থাকলে হয়তো আজ ইতিহাসটা অন্যরকম হতো। পঞ্চম পর্ব, অটোমানদের অবসান ও নতুন তুরস্কের উত্থান। প্রথম বিশ্বযুদ্ধে হারার পর 1918 সালের আর্মিস্টিস অফ মুন্দ্রোস চুক্তির মাধ্যমে অটোমানরা পরাজয় মেনে নেয়। এটা ছিল তাদের ধ্বংসের একেবারে চূড়ান্ত দলিল। মিত্রবাহিনী খোদ ইস্তাম্বুল দখল করে নিল, যেটা ছিল অটোমানদের মুকুটের মণি। এরপর 1920 সালের ট্রিটি অফ সেভেরেস দিয়ে 600 বছরের ওই বিশাল সাম্রাজ্যকে ব্রিটেন, ফ্রান্স, ইতালি আর গ্রিসের মধ্যে আক্ষরিক অর্থেই টুকরো টুকরো করে ভাগ করে দেওয়া হলো। অটোমান সাম্রাজ্যের কার্যত সেখানে মৃত্যু ঘটে। কিন্তু ঠিক সেই ধ্বংসস্তূপের ভেতর থেকেই একটা শক্তিশালী আওয়াজ উঠল। মুস্তফা কামাল আতাতুর্ক ঘোষণা করলেন, তোমরা অটোমান সাম্রাজ্য ভেঙেছ, কিন্তু তুরস্ক ভাঙা যাবে না। বিদেশি শক্তিরা যখন পুরো অঞ্চল নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিচ্ছিল, তুর্কিদের অস্তিত্বই যখন মুছে যাওয়ার উপক্রম, ঠিক তখন আতাতুর্কের এই দৃঢ় নেতৃত্ব আর সংগ্রামী মূল তুর্কি ভূখণ্ডকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছিল। এটাই ছিল অটোমান সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক। একদিকে সুলতান ষষ্ঠ মেহমেদের পতনশীল খিলাফাত, আর অন্যদিকে মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে গড়ে ওঠা সম্পূর্ণ নতুন এক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র। জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে খিলাফাত বাতিল করে দিল, আর রাজপরিবারের সবাইকে নবগঠিত তুরস্কে ঢোকা নিষিদ্ধ করে নির্বাসনে পাঠাল। আর এভাবেই 600 বছরের দীর্ঘ রাজতান্ত্রিক শাসনের চিরস্থায়ী একটা অবসান ঘটল। ইতিহাসের কি হতো যদি প্রশ্নগুলো সত্যিই অদ্ভুত, তাই না? কি হতো যদি অটোমানরা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সাথে হাত না মেলাত? কি হতো যদি সুলতান আব্দুল হামিদ গদি হারানোর ভয়ে নিজের সেনাবাহিনীকেই পঙ্গু করে না দিতেন? কে জানে, হয়তো আজ আধুনিক বিশ্বের মানচিত্রটা একেবারেই অন্যরকম হতো। মাত্র কয়েকটা ভুল সিদ্ধান্ত কিভাবে 600 বছরের একটা বিশাল সাম্রাজ্যকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দিতে পারে, এই বিশ্লেষণটা তারই সবচেয়ে বড় প্রমাণ। এত বড় একটা সাম্রাজ্যের এই পতন আসলেই আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে।